হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্থক এডুকের ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে এসসিআরটি আসামের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের ভর্তি পরীক্ষা প্রি এন্ট্রি টেস্ট 2025-এর ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব। দেখো, আজকের ভিডিওতে যে সমস্ত এমসিকিউ আমরা আলোচনা করব, এই এমসিকিউগুলি কিন্তু মেমোরি বেসড, তাই কোয়েশ্চেনগুলি যে সিরিয়াল নাম্বার এটা কিন্তু তোমাদের যে কোয়েশ্চেন পেপার ছিল এই কোয়েশ্চেন পেপারের সঙ্গে হতে পারে অমিল থাকবে, ঠিক আছে, এবং কোয়েশ্চেনের যে অপশনস এই অপশনগুলিও হতে পারে অমিল থাকবে, ঠিক আছে। তো চলো শুরু করি আজকের ভিডিওটি সকলের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওকে প্লিজ শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভালো লাগলে ভিডিওকে লাইক অবশ্যই করে রাখবে। দেখো, বিশেষ আমরা আসাম ইউনিভার্সিটি বিএডের যে ভর্তি পরীক্ষা এন্ট্রেন্স পরীক্ষা এই পরীক্ষার কোর্স করতে গিয়ে এবছর আমরা কিন্তু সার্থক এডুকেশন চ্যানেলের মাধ্যমে কোনো আমরা ভিডিও দিতে পারিনি, ঠিক আছে। তবুও আজ আমরা এই ভিডিও তৈরি করছি। কোয়েশ্চেন নাম্বার 1, দ্য ম্যাপ স্কেল ইজ 1:, এই যে এখানে আছে 5 লাখ, এখানে এই যে দেওয়া আছে 1:5 লাখ, এটা হলো গিয়ে ডিস্ট্রাক্টর, ঠিক আছে। এটা ডিস্ট্রাকশনের কাজ করবে, মেন্টাল ডিস্ট্রাকশন। এটা দেখে অনেক কোয়েশ্চেন যে অনেক পরীক্ষার্থী ভাববে যে এটা কী করে হবে, কিন্তু আসল কথা হলো যে ম্যাপের মধ্যে বা ম্যাপের যে স্কেল অনুযায়ী 1 সেন্টিমিটার লেংথের ডিস্টেন্স প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে 5 কিলোমিটার, এটা হলো মেইন কথা, ঠিক আছে। ইফ two towns are 30 cm apart on the map, তো ম্যাপের মধ্যে যদি দুটি শহর 30 সেন্টিমিটার দূরত্বে থাকে, then the real distance between the two towns, এবার আমাদের বের করতে হবে যে আসল অর্থাৎ প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে এই দুই শহরের দূরত্ব কত। দেখো, আমরা জানি যে 1 সেন্টিমিটারের যে ডিস্টেন্স এটা হলো ইকুয়াল টু 5 কিলোমিটার, ঠিক আছে। 1 সেন্টিমিটার ইকুয়াল টু 5 কিলোমিটার, এটা মনে রাখবে, ঠিক। তো এখানে আমাদের বের করে নিতে হবে 30 সেন্টিমিটার ইকুয়াল টু কত হবে। 1 সেন্টিমিটার ইকুয়াল টু যদি 5 কিলোমিটার হয় তাহলে 30 সেন্টিমিটার বেশি হবে, 5 × 30 হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে করলে এটা হয়ে যাবে 150 কিলোমিটার। তো ডিতে আছে 150 কিলোমিটার, তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার, ঠিক আছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলো, কোয়েশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশনস আর অ্যারেঞ্জড ইন ডিসেন্ডিং অর্ডার। এখানে অ্যাসেন্ডিং অর্ডার নয়, ডিসেন্ডিং অর্ডার, মানে অধক্রমে আমাদের নিচে যে ফ্র্যাকশনগুলি দেওয়া রয়েছে এগুলিকে কি করতে হবে, সাজিয়ে লিখতে হবে। তো দেখো, এখানে যেহেতু প্রতিটি ফ্র্যাকশনের যে ডিনোমিনেটর আছে এটা 7, ঠিক আছে। তো ডিনোমিনেটর যেহেতু প্রতিটি ফ্র্যাকশন এখানে এ বি সি ডি অপশনে সমান রয়েছে, ঠিক আছে। তো যেহেতু ডিনোমিনেটর মানে হর সমান রয়েছে, তাই যে সংখ্যায় যে ফ্র্যাকশনের মধ্যে তার লব সবচেয়ে বড় সেই ফ্র্যাকশনটা হয়ে যাবে বড়। তাই এভাবে করে আমরা অপশন ডিতে পেয়ে যাব যে প্রথমে আছে 23/7, তো এখানে 23 সবচেয়ে বড়। তারপর আছে 19/17, 19 এরপর যে বড় সংখ্যা সেটা, ঠিক আছে, মানে 23 থেকে ছোটো। তারপর দেখো 17, 19 থেকে ছোটো। তারপর দেখো 13, ঠিক আছে, 17 থেকে ছোটো। তাই এটাকে কিন্তু আমরা কোনো অঙ্ক না করে তার সমাধান খুব অনায়াসে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। ওকে, চলো এবার নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য মার্কড প্রাইস অফ এ প্রোডাক্ট ইজ ₹1000। একটি বস্তুর বা একটি দ্রব্যের মূল্য হলো 1000 টাকা, ঠিক আছে। শপকিপার তপন গিভস এ ডিসকাউন্ট অফ ₹100 while শপকিপার মদন অফার্স 12% ডিসকাউন্ট। এখানে দুজন বিক্রেতা আছে, একজন বিক্রেতা তপন সে 100 টাকা ডিসকাউন্ট দিল, মানে 1000 টাকার যে সামগ্রী সেটা সে 900 টাকায় বিক্রি করবে, ঠিক আছে, ঠিক আছে। আর শপকিপার বা মদন দোকানদার কি করলো, 12% ডিসকাউন্ট দিল, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এই প্রশ্ন থেকে আমরা বুঝে নিতে হবে যে কে কত বেশি ডিসকাউন্ট দিচ্ছে। প্রশ্ন হচ্ছে হুইচ শপকিপার গিভস মোর ডিসকাউন্ট অ্যান্ড হাউ মাচ মোর। তো এখানে দেখো মদন 12% ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে। তো আমরা কি করব, 1000 এর 12% কত হবে সেটা বের করব। তো 1000 এর 12% হয়ে যাবে 1000 × 12/100, ঠিক আছে। তো এভাবে এই শূন্য কাট হয়ে যাবে, এভাবে 10 × 12 থাকবে, 120 হবে, ঠিক আছে। তো মদন এখানে টোটাল 120 টাকা ডিসকাউন্ট দিচ্ছে,
আর তপন দিচ্ছে মাত্র 100 টাকার ডিসকাউন্ট। ঠিক আছে, তপন এখানে দিচ্ছে 100 টাকার ডিসকাউন্ট। বলো কে বেশি ডিসকাউন্ট দিচ্ছে? এখানে আমরা দেখতে পেলাম যে মদন বেশি ডিসকাউন্ট দিচ্ছে এবং মদন এখানে 20 টাকা বেশি ডিসকাউন্ট দিচ্ছে, তাই অপশন বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। মদন গিভস এ ডিসকাউন্ট অফ ₹20 মোর। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এবার কোয়েশ্চেন নাম্বার 4 আমরা আলোচনা করব। ইন এ ট্রায়াঙ্গল এবিসি, AB equals to AC and angle B equals to 50 degree, then what is the measure of angle A? তো এখানে একটি ত্রিভুজ কিছুটা এরকম আমি এখানে ড্র করে দেখাচ্ছি। এই একটি ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজ ABC, এটা হলো ABC ত্রিভুজ। এই ত্রিভুজের AB আর AC কিন্তু এক সমান। ঠিক আছে, আর অ্যাঙ্গেল বি কোণের মান এখানে দেওয়া রয়েছে 50 ডিগ্রি। ওকে, তো যেহেতু বি কোণের মান এখানে কি দেওয়া রয়েছে, 50 ডিগ্রি দেওয়া রয়েছে, তাই সি কোণেরও কিন্তু মান আমাদের কি হবে, 50 ডিগ্রি হবে, মনে রাখবে। তো এবার আমরা কি করব, যে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তো এবার আমরা কি করব, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু লিখব এখানে 180। ঠিক আছে, যেহেতু আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ঠিক আছে, দিস ইমপ্লাইজ। আবার আমরা কি করব, অ্যাঙ্গেল এ এর মান কত এটা আমাদের দেওয়া নেই, এটা হলো কোয়েশ্চেন। ঠিক আছে, এখানে অ্যাঙ্গেল এ আমরা লিখব অ্যাঙ্গেল এ ইকুয়াল, তারপর এখানে প্লাস অ্যাঙ্গেল বি এর মান কত রয়েছে, 50 রয়েছে। ঠিক আছে, তারপর অ্যাঙ্গেল সি, যেহেতু এখানে এ আর কি হবে, এ বি ইকুয়ালস টু এসি, তাই এখানে এই যে দুই কোণ, এই দুই কোণের মানও সমান হবে, তাই এখানে আমরা কি করব, প্লাস দেব 50 ইকুয়ালস টু হয়ে যাবে 180। ঠিক আছে, তারপর দেখো এখানে অ্যাঙ্গেল এ এর মান কত বের হয়। ঠিক আছে, তো এখানে 50 হয়ে যাবে 100, এখানে 180 আছে, 180 থাকবে, এখানে 100 হয়ে যাবে প্লাস হয়ে, এই প্লাস 100 এদিকে এসে হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, তো এবার কি হবে, 180 থেকে 100 মাইনাস হবে, তাই অ্যাঙ্গেল এ এর মান কি বের হলো, অ্যাঙ্গেল এ এর মান 80 ডিগ্রি বের হয়ে গেল। ঠিক আছে, তো 80 ডিগ্রি অপশন বিতে আছে, দেয়ারফর অপশন বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না, আমি খুব সুন্দর হ্যান্ডরাইটিং দিয়ে এখানে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট must be added to 300 to make it a perfect square? এখানে এই এ বি সি ডি যে অপশন দেওয়া রয়েছে, এই অপশনের মধ্যে যে সমস্ত সংখ্যা নাম্বারস দেওয়া রয়েছে, এই সংখ্যার সবচেয়ে ছোট কোন সংখ্যা 300 এর সঙ্গে যোগ করলে কত হবে, এই সংখ্যাটি পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। পারফেক্ট স্কোয়ার মানে যে সংখ্যার আমরা বর্গমূল বের করতে পারি। তো এখানে 300 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, পারফেক্ট স্কোয়ার নয়। ঠিক আছে, তো চলো সবচেয়ে ছোট সংখ্যা রয়েছে 16, আমরা কি করব, 300 এর সঙ্গে যদি 16 প্লাস করি তাহলে কি হয়ে যাবে, 316 হয়ে যাবে। আমি এই ভাগ পদ্ধতি বা এটাকে পুনর্বর্গ পদ্ধতি বলা হয়। ঠিক আছে, তো এটা প্রয়োগ করে দেখব যে 316 কি একটি পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, তো এখানে 1 দিয়ে যাবে, 1 1, এখানে যে সংখ্যা দেব উপরেও সেই সংখ্যা দিতে হবে। ঠিক আছে, স্কোয়ার হবে, তো 1 1 1 হয়ে যাবে, তারপর মাইনাস করব, এবার 216 একসাথে কিন্তু নিচে নেমে আসবে। ঠিক, তারপর এখানে যে এখানে আমরা কি করব, এখানে যে সংখ্যা থাকবে এটার সঙ্গে 2 মাল্টিপ্লাই করব, 2 গুণ করব। ঠিক আছে, তো 2 যদি আমরা গুণ করে এখানে হয়ে যাবে 2 1 2। তারপর এখানে যে সংখ্যা আমরা বসাবো এই সংখ্যা কিন্তু কি করতে হবে, নিচে আমাদের বসাতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা দেখব যে কত মাল্টিপ্লাই করলে এখানে যে তার ইউনিটের সংখ্যা হয় এটা যেন 6 হয়। তো এভাবে আমরা যদি গুণ করি তাহলে দেখো 4 যদি আমরা করি তাহলে 4 4 4 4 গুণে 16 হবে, তারপর 4 2 গুণে 8 9 হয়ে যাবে। ঠিক আছে, হচ্ছে না, তারপর 5 দেখব, 6 দেখব, 6 দিয়ে যদি আমরা গুণ করি, এই দেখো আমরা এখানে যদি 6 দেই তাহলে কত হবে, 6 6 36, আমাদের হাতে আছে 3, তারপর এখন কত হয়ে যাবে, 3 2 6 12, আর 3 প্লাস করলে হয়ে যাবে, এখানে অনেক কম হচ্ছে, এটাও কিন্তু মিলছে না। ঠিক আছে, তারপর আমরা যদি এখানে 7 দিয়ে টেস্ট করি তাহলে কত হবে, দেখো 7 7 কত 49,
তারপর এখানে 7 2 14 প্লাস 4 হলে 18, ঠিক আছে। আর 8 দিয়ে যদি আমরা করি তাহলে এখানেও আমাদের কি করতে হবে, 8 দিতে হবে, ঠিক আছে। তো 8 দিয়েও করলে কিন্তু 8 8 কত হয়ে যাবে 64, তারপর 8 2 কত হয়ে যাবে, আর 2 গুণে কত হয় 16, 16 এর সঙ্গে যদি 6 আমরা যোগ করি তাহলে কত হবে 24 হয়ে যাবে 244। মানে এটা আমরা বুঝতে পারলাম যে এই যে 316 এটা একটা পারফেক্ট স্কোয়ার নয়, ঠিক আছে। এটাকে আমরা এবার ইরেজ করছি। তারপর আমরা কী করব, 300 সঙ্গে প্লাস করব 24, কারণ এই দেখো প্রথম সবচেয়ে ছোট সংখ্যা 16, তারপর হচ্ছে 24, তো 24 প্লাস করলে হয়ে যাবে 324। তো এবার এখানে 1 দিয়ে কি করব, 1 1 1 হয়ে যাবে, মানে এখানে আমরা যে সংখ্যা লিখবো সেটাকে স্কোয়ার করে বসাতে হবে, ঠিক, এটা হলো নিয়ম। তারপর আমরা মাইনাস করব, মাইনাস করলে হয়ে যাবে 224, ঠিক আছে। এবার আমরা 2 দিয়ে এটাকে গুণ করব, এখানে 2 বসালাম, ঠিক আছে। তো এবার এটার মধ্যে এখানে যত আমরা বসাবো সেই সংখ্যা কিন্তু কি করব, মাল্টিপ্লাই করব। 8 আমরা যদি এখানে বসাই তাহলে এখানে 8 8 64, এখানে 4 মিলছে, তাই এভাবে আমরা কি করব, 8 এখানে নিচে দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। 8 8 কত হবে 64, 4 থাকবে, তারপর হাতে আছে আমাদের 6, তারপর এখানে আছে 8 2 16 প্লাস 6 হয়ে যাবে 22। এই দেখো এটা 2 to 4 হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আমরা বুঝতে পারলাম, এখানে আমরা 8 বসাবো, ঠিক। এভাবে আমরা বুঝতে পারলাম যে 324 সংখ্যাটি 18 এর কত স্কোয়ার, ঠিক আছে। মানে 324 এর স্কোয়ার রুট হলো কত 18, তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর কত হবে, এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন সি, ঠিক আছে। ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান আস্ক, ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে আমাদের লিখে জানাতে পারো। তাই সি কে করে হলো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার, আশা করি বোঝা গেল। এবার কোয়েশ্চেন নম্বর 6-এ আমরা চলে যাব। তরলি 2 ওয়্যার অফ লেংথ 44 সেন্টিমিটার, তরলি কী করলো 44 সেন্টিমিটার লম্বা একটি ওয়্যার নিল, তারপর এই ওয়্যারটিকে ও ব্যান্ড করে একটি সার্কেলে পরিবর্তিত করলো, ঠিক আছে। সার্কেলে পরিবর্তিত করে এই সার্কেলের এরিয়া বের করলো। তারপর দেখো, ইফ শি ব্যান্ড দ্য সেম ওয়্যার into the shape of a square, তারপরও কী করলো, প্রথমে একটি সার্কেলে কনভার্ট করলো ওয়্যারটিকে, তারপর তরলি ওই ওয়্যারটিকে একটি স্কোয়ারে কনভার্ট করলো, ঠিক আছে, কিছুটা এরকম। তারপর এরিয়া সার্কেলের এরিয়া নির্ণয় করলো, তারপর এবার স্কোয়ারের এরিয়া নির্ণয় করলো, ঠিক আছে। হাউ মাচ গ্রেটার ইজ দি এরিয়া অফ দ্য সার্কেল দেন দ্য এরিয়া অফ স্কোয়ার, এবার আমাদের বের করতে হবে এই সার্কেলের এরিয়া স্কোয়ারের এরিয়া থেকে কত বড়, ঠিক আছে। তো কি করব, প্রথমে আমরা সার্কেলের কি নির্ণয় করব, সার্কেলের আমরা নির্ণয় করব প্রথমে পরিধি, কেননা পরিধি আমরা যদি বের না করি তাহলে কিন্তু এটাকে ফাইন্ড আউট করতে পারবো না, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, বৃত্তের পরিধি বের করব। তো বৃত্তের পরিধি এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলা হয় 2 পাই আর, ঠিক আছে, এখানে আর এরকম হবে। তো 2 পাই আর ইকুয়ালস টু এখানে বৃত্তের যে পরিধি এটা কত, এটা যে পরিধিটা কত এখানে দেওয়া রয়েছে 44 সেন্টিমিটার, তো এখানে আমরা দেব 44 সেন্টিমিটার। 44 সেন্টিমিটার ওয়্যারকে গুল করে ও বৃত্তি বানিয়েছে, তো তাই, ঠিক আছে। তো এবার এখানে দেখো 2 ইমপ্লাইজ দ্যাট 2 হয়ে যাবে, তারপর পাইয়ের মান কত n2 হয়ে যাবে 22/7, ঠিক। আর এখানে আর তো মাল্টিপ্লাই হবে ইকুয়ালস টু 44, ঠিক। এবার আমরা কি করব, এবার এটা আর এটা মিলে কি হবে, গুণ হয়ে যাবে, ঠিক আছে, এটা গুণ হয়ে যাবে। তো আমরা লিখে নেব এখানে 44/7, এখানে আছে আর ইকুয়ালস টু 44, ওকে। তারপর এখানে দেখো এই যে 44/7 আর এখানে আছে 44, মানে এটার নিচে 1 আছে, তো এরকম যদি থাকে তাহলে আমরা এটা দিয়ে এটাকে ভাগ করে দেব, ঠিক। তো ভাগ করে আমরা যদি দিই তাহলে কি হবে, r/7 হয়ে যাবে না, এখানে আর এখানে আছে মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। তো আর এখানে এই যে এটা আমরা যদি ভাগ করে দিই তাহলে এখানে 1 1 থাকবে, ওকে। তাই এখানে r/7 ইকুয়ালস টু হয়ে গেল কত 1, ঠিক।
তো এবার এখানে দেখো নেক্সট পয়েন্টে কি হবে, আর ইকুয়ালস টু কত হয়ে যাবে, আর ইকুয়ালস টু হয়ে যাবে এখানে যে 1 আছে 1 এর সঙ্গে 7টা এখানে ডিনোমিনেটর আছে, এখানে এসে কি হবে মাল্টিপল হয়ে যাবে। তো মাল্টিপ্লাই হয়ে এটা হয়ে যাবে 7 1 7। তো এখানে আমরা আর পেয়ে গেলাম কত, বৃত্তের আর পেয়ে গেলাম 7। ঠিক, এবার আমরা কি করব, বৃত্তের নির্ণয় করব কালি। ঠিক আছে, বৃত্তের এবার আমরা কালি নির্ণয় করব এরিয়া। তো সার্কেলের এরিয়া এর সূত্র হলো পাই আর স্কোয়ার। আমরা যখন এরিয়া, এখানে আমি এরিয়াকে এ দিয়ে দেখাচ্ছি, তো বৃত্তের এরিয়া এখানে সার্কেল আমি দিয়ে দিলাম। সার্কেলের এরিয়া ইকুয়ালস টু কত হয়, ফর্মুলা অনুযায়ী পাই আর স্কোয়ার হয়। ঠিক আছে, তো এখানে পাই এর মান কত, পাই এর মান এখানে আছে কত 22/7। ঠিক আছে, আর এর মান এখানে আমরা কত পেলাম, আর এর মান পেয়ে গেলাম আমরা 7। ঠিক আছে, তো পাই এর মান এখানে আর স্কোয়ার আছে মানে 7 × 7 হবে, এভাবে আমরা লিখে দিলাম। তারপর এখানে কি হবে দেখো, এই 7 কাট হয়ে যাবে, এভাবে কি হবে 22 × 7 ইকুয়ালস টু হয়ে যাবে 154। তো এখানে আমরা এ সমান কত পেলাম, এরিয়া পেলাম 154। এটা হলো সার্কেলের এরিয়া। ঠিক আছে, তো সার্কেলের এরিয়া এখানে আমরা লিখে রাখবো, সার্কেলের এরিয়া আমরা 154 পেয়েছি। এবার আমরা কি করব, কেননা তরলে আরও একটি কি বানিয়েছি, স্কোয়ার বানিয়েছি। ঠিক আছে, তো স্কোয়ারের কি করব, স্কোয়ারের এবার আমরা বের করব প্রথমে তার পরিসীমা, তারপর আমরা কি করব, তার কালি বের করব। তো স্কোয়ারের যখন আমরা পরিসীমা মানে এরিয়া যখন বের করি, এটা হলো স্কোয়ারের এরিয়া। ঠিক, তো স্কোয়ারের এরিয়া দেখো, স্কোয়ারের 4টি বাহু কেমন থাকে, স্কোয়ারের 4টি বাহু কিন্তু এক সমান থাকে। ঠিক আছে, তো স্কোয়ারের আমরা কি করব, এটা হয়ে যাবে সিএম স্কোয়ার। তো স্কোয়ারের আমরা যখন বের করব তখন যেহেতু 4টি বাহু সমান থাকে, এটাকে আমরা এভাবে লিখতে পারি a + a, মানে এখানে 4টি বাহু এক সমান, তো তাই এটার মান কত আমরা পেয়ে গেলাম, এটার মান আমরা কত পেলাম এখানে 44 সেন্টিমিটার। ঠিক আছে, যা ওয়্যার দিয়ে বানানো হয়েছিল। ঠিক আছে, তো পরিসীমা আমরা যদি একটা স্কোয়ারের বের করি তাহলে এরকম হয়, ইমপ্লাইজ দ্যাট এখানে এই এগুলি প্লাস করলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। ঠিক, 4 ইকুয়ালস টু কত হয়ে গেল 44। তারপর আমরা কি করব, এর মান নির্ণয় করব। এর মান হয়ে যাবে 44/4, কত হয়ে যাবে ইকুয়ালস টু 11। মানে একটি বাহুর মান এখানে আমরা পেয়ে গেলাম 11 সেন্টিমিটার, এটা হয়ে যাবে সেন্টিমিটার। ঠিক আছে, তো এবার আমরা কি করব, বর্গের কালি, বর্গের যে এরিয়া আমরা যে বের করি। ঠিক আছে, তো বর্গের এই যে কালি বা এরিয়া আমরা যদি বের করি, এটা হয়ে যাবে পরিসীমা বা এটাকে বাউন্ডারি বলা হয়। ঠিক আছে, তো এরিয়াটা যদি বের করি, আগে আমি স্কোয়ারের মধ্যে কিন্তু এটাকে এরকম বলেছি, এটা বি হবে প্রথমে, বি মানে বাউন্ডারি। ঠিক আছে, পরিসীমা। তো এরিয়া যদি বের করি তাহলে হয়ে যাবে, এরিয়া মানে কি, বাহু স্কোয়ার। তো বাহু এখানে কত 11 স্কোয়ার হয়ে যাবে। তো 11 স্কোয়ার ইকুয়ালস টু কত 121। ঠিক আছে, 121 সিএম স্কোয়ার হবে, সেন্টিমিটার স্কোয়ার। এবার আমরা পেয়েছিলাম বৃত্তের কালি কত 154 সেন্টিমিটার স্কোয়ার, এটা থেকে 121 সেন্টিমিটার স্কোয়ার আমরা কি করব, মাইনাস করব। তো এটা যদি মাইনাস করি তাহলে কত থাকবে, 33 সেন্টিমিটার স্কোয়ার থাকবে। এটা কোন অপশনে রয়েছে, অপশন বিতে রয়েছে। দেয়ারফর অপশন বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 7। ভিডিও অবশ্যই কিন্তু লাইক করবে। ঠিক আছে, আমরা যে কোয়েশ্চেনগুলি অন্যান্য বিভিন্ন সোর্স থেকে কিন্তু কালেক্ট করেছি। ঠিক, অনুপমা said the multiplication of two whole number is always a whole number. অনুপমা বলল যে দুটি হোল নম্বরের গুণফল মাল্টিপ্লিকেশন আমরা যদি করি তখন এটা সর্বদা একটি হোল নম্বরই হয়। ঠিক, হুইচ প্রপার্টি ডিড শি ইউজ ইন দ্য স্টেটমেন্ট। এবার আমাদের বলতে হবে অনুপমা এই স্টেটমেন্টের মধ্যে কি প্রপার্টি ইউজ করেছে। ঠিক আছে, তো দেখো যখন এভাবে বলা হয় যে দুটি হোল নম্বরের গুণফল একটি হোল নম্বর হয়, তো এটাকে ক্লোজার প্রপার্টি অফ হোল নাম্বারস বা আন্ডার মাল্টিপ্লিকেশন অফ হোল নাম্বারস, এটাকে ক্লোজার প্রপার্টি বলা হয়। তাই অপশন এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। ঠিক আছে, এবার আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 8-এ। If the prime factorization of a number is 2 square into 3 into 5, then what is the total number of factors of that number? একটি সংখ্যার প্রাইম
মনে হয় পারতাম না। Question number 8. If the prime factorization of a number is 2 square into 3 into 5, then what is the total number of factors of that number? যদি একটি সংখ্যার প্রাইম ফ্যাক্টরাইজেশন উৎপাদক বিশ্লেষণের যে পদ্ধতি এটা করে যদি আমরা 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5 পাই, তাহলে এই নাম্বারটির উৎপাদক মানে ফ্যাক্টরস কতটি হবে? তো এটাকে আমরা কি করব, প্রথমে লিখে দেব 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5। ঠিক আছে, তো এখানে এই প্রতিটির যে পাওয়ার আছে এই পাওয়ারের সঙ্গে আমাদের 1 প্লাস করতে হবে। এখানে 2 এর পাওয়ার হচ্ছে কত 2, তো এটার সঙ্গে আমরা 1 প্লাস করব। এখানে 3 এর পাওয়ার 1 আছে, এটার সঙ্গে 1 প্লাস করব। এখানে 5 এর পাওয়ার 1 আছে, এটার সঙ্গেও আমাদের 1 প্লাস করতে হবে। এভাবে আমরা করে এখানে পেয়ে গেলাম 3, তারপর এখানে পেয়ে গেলাম 2, তারপর এখানে 1 + 1 = 2। এগুলির টোটাল মাল্টিপ্লাই যদি আমরা করি তাহলে আমরা টোটাল ফ্যাক্টরসের নাম্বার পেয়ে যাব। তো এভাবে করলে এটাকে আমরা কত পেলাম, 3 × 2 = 6, 6 × 2 = 12। তো 12 এখানে টোটাল ফ্যাক্টরের সংখ্যা কত গিয়ে দাঁড়ালো 12। তো 12 হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। ঠিক আছে, এবার আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 9-এ। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? এখানে নিচে ABCDতে 4টি স্টেটমেন্ট দেওয়া রয়েছে। এই স্টেটমেন্টগুলির মধ্যে কোন স্টেটমেন্টটি শুদ্ধ আমাদের বলতে হবে। দেখো অপশানে অল প্রাইম নাম্বারস, এখানে যে NOS এটা নাম্বারস, ঠিক, হ্যাভ অ্যাটলিস্ট 2 প্রাইম ফ্যাক্টরস, এটা কিন্তু শুদ্ধ নয়। যে প্রতিটি প্রাইম নাম্বারের যে কমপক্ষে 2টি প্রাইম ফ্যাক্টর থাকবে এটা কিন্তু যুক্তিযুক্ত নয়। ঠিক, তারপর অপশন বিতে আছে এভরি ইভেন নাম্বার হ্যাজ 2 অ্যাজ এ প্রাইম ফ্যাক্টর। যতই ইভেন নাম্বার থাকুক না কেন, ইভেন নাম্বার মানে কত, জোড় সংখ্যা। ঠিক, তো এটার 2 একটি প্রাইম ফ্যাক্টরে থাকবে, এটা কিন্তু শুদ্ধ স্টেটমেন্ট। ঠিক আছে, তুমি 2 থেকে শুরু করে 4, তারপর 6 এগুলি চেক করে নিতে পারো, 8, 10 এই সব কটা নম্বরের কিন্তু প্রাইম ফ্যাক্টরে 2 অবশ্যই আসবে। ঠিক, তারপর অপশন সিতে আছে দেখো প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ এ নাম্বার ইজ নট ইউনিক। এখানে বলছে যে একটি সংখ্যার যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে তার উৎপাদক বের করি তাহলে এগুলি ইউনিক হয় না, এটা কিন্তু ভুল, ইউনিক হয়। অপশন ডিতে আছে 1 ইজ এ প্রাইম ফ্যাক্টর অফ অল ন্যাচারাল নাম্বারস। এখানে বলছে যে 1 এক সব স্বাভাবিক সংখ্যার মানে ন্যাচারাল নাম্বারের একটি উৎপাদক প্রাইম ফ্যাক্টর। ঠিক আছে, এটা কিন্তু ভুল, এটা শুদ্ধ নয়, তাই বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। ঠিক, এবার আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 10। দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্কোয়ার রুট অফ 0.009? এর স্কোয়ার রুট কত? এখানে আমাদের কি করতে হবে, 0.0009 এর কি আমরা বের করব, এর বর্গমূল বের করব, এর স্কোয়ার রুট বের করব। তো এটাকে যদি আমরা স্কোয়ার রুট বের করি তাহলে কত হয়ে যাবে, এখানে দেখো আমরা কি করব, এখানে 0 পয়েন্ট আছে, তো এখানে কিন্তু 0 আমাদের দিতে হবে, তারপর পয়েন্ট আসবে। ঠিক, এখানে আছে 1টি 2টি, হ্যাঁ এখানে আছে 2 পেয়ার্স আছে নাম্বার। ঠিক, তো এখানে এই যে 3টি শূন্যের মধ্যে আমরা কি করব, এই যে প্রথমের 2টি শূন্য আছে যে এই 2টির মধ্যে একটি এখানে বসে যাবে। ঠিক, তারপর এখানে আছে কত, 0.9, এই 0.9 থেকে কি আসবে, এখানে 3 এসে যাবে, 3, 9 এর স্কোয়ার রুট কত হয়ে যাবে, 3। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে 0.03। এই 0.03 অপশন এতে আছে, দেয়ারফর অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন। ঠিক, তারপর কোয়েশ্চেন নাম্বার 11 এর কারেক্ট আনসার দেখব। এখানে বার ডায়াগ্রাম দেওয়া রয়েছে। দ্য বার ডায়াগ্রাম শোজ দ্য নাম্বার অফ ফ্রুটস সল্ড ইন এ ডে। এখানে এই দেখো যে বার ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এই বার ডায়াগ্রামে একটি ফলের দোকানের যে কতটি ফল বিক্রি হয় সেটাকে দেখানো হয়েছে এই ডায়াগ্রামে। ঠিক আছে, এই দণ্ডচিত্রে। হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রুট সেল ইজ 50% মোর দ্যান দ্য সেল অফ অরেঞ্জ? এখানে অরেঞ্জ কমলা লেবুর বিক্রির কথা বলা হয়েছে, আমাদের ফাইন্ড আউট করে বের করতে হবে। এখানে যেহেতু বার ডায়াগ্রামে সব কিছু দেওয়া রয়েছে যে অরেঞ্জ এর চেয়ে 50% বেশি কোন ফল বিক্রি হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখব এখানে অরেঞ্জ কতটি বিক্রি হয়। অরেঞ্জ বিক্রি হয় এখানে কতটি, 20টি অরেঞ্জ বিক্রি হয়। তো 20 এর 50% কত সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো 20 এর 50% ইকুয়ালস টু হয়ে যাবে 20 × 50
বাই 100, ঠিক। তো এটা আমরা কি করব, একটি শূন্য এখানে কাট হয়ে গেল, তারপরে একটি শূন্য এখানে কাট হয়ে যাবে 10, ঠিক আছে। তো 10 আমরা 50% পেয়ে গেলাম, মানে এই 20 থেকে এই যে 20টি কমলা বিক্রি হয়, তো এই 20 থেকে 10টি কমলা যার বা 10টি ফল যার বেশি বিক্রি হবে সেটি 50% বেশি বিক্রি হচ্ছে, তো আপেল হয়ে যাবে কারেক্ট আনসার। কেননা দেখো এখানে কি হবে, এখানে কমলা বিক্রি হয় কত, 10 থেকে আমরা কি করব, 10-এর সঙ্গে যোগ করব, 20-এর সঙ্গে যোগ করব, এখানে 20টি আপেল বিক্রি হয়, তো 20টি অরেঞ্জ, এই 20টি অরেঞ্জের সঙ্গে প্লাস করে দেব কত, 10 প্লাস করব, তো এটা হয়ে যাবে 30। তো 30 আপেল বিক্রি হচ্ছে, তাই আপেল হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। কোয়েশ্চেন নাম্বার 12, ইফ এ অ্যান্ড বি আর এনি টু ইন্টিজার্স সাচ দ্যাট HCF AB ইকুয়ালস টু 1, এখানে বলেছে যে এ আর বি যদি যে কোনো দুটি ইন্টিজার বা অখণ্ড সংখ্যা হয় এবং তাদের HCF তাদের যে গসাউ সেটা মনে করো এ অ্যান্ড বি এটা 1 হয়, ঠিক। তারপরের কন্ডিশন আমাদের দেখতে হবে, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ HCF অফ, তারপর এখানে বলেছে যে তাহলে এ প্লাস বিকে যদি আমরা অ্যাড করি এবং এ থেকে মাইনাস বি যদি করি, তাহলে এই দুই কন্ডিশনেই তাদের HCF কত হবে, ঠিক। এটা হলো প্রশ্ন। তো আমরা এখানে ইন্টিজার যে কোনো দুটি আমরা ধরতে পারি, মনে করো এখানে আমরা 7 আর 5 আমরা ধরে নিলাম। তো এই 7 and 5 এর HCF কত হবে, HCF ইকুয়াল টু এখানে 1 হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমরা যদি এই মনে করো 7 হলো এ আর 5 হলো বি, এবার আমরা এদের যদি প্লাস করি তাহলে হয়ে যাবে 12, আবার এদের যদি মাইনাস করি, এখানে বলেছে এ মাইনাস বি, তখন এটা হয়ে যাবে 2, ঠিক। তো এই যে 12 and 2 এই দুটি সংখ্যার যদি আমরা HCF এখানে নির্ণয় করি তাহলে আবার কি হবে, এভাবে আমরা যদি করি তাহলে 2 HCF হয়ে গেল, ঠিক আছে। তো এ থেকে আমরা পেলাম যে এটা 1ও হতে পারে আবার 2ও হতে পারে, তাই ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। এখানে তুমি অন্য যে কোনো সংখ্যা ধরেও চেক করে নিতে পারো, কেননা এখানে এনি টু ইন্টিজার লেখা আছে, ঠিক আছে। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 13-এ চলে যাব। x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। তো এটাকে আমরা কি করব, প্রাইম ফ্যাক্টরাইজেশন যে মেথড আছে এই মেথডের আমরা মিডিল টার্ম ভেঙে করব, ঠিক আছে। তো এটাকে আমরা যদি এভাবে করি, x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এবার আমরা কি করব, x স্কোয়ার থেকে যাবে, ঠিক আছে, x স্কোয়ার আর 3 এর মধ্যে মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। তো এমন আমরা দুটি ফ্যাক্টর এখানে লিখব যেগুলি মাল্টিপ্লাই করলে কি হবে, 3x স্কোয়ার হবে, ওকে, আর প্লাস করলে 4x হবে। তো এগুলি আমরা পেয়ে গেলাম 3x প্লাস x প্লাস 3 ইকুয়ালস টু 0। এবার নেক্সট স্টেপ আমরা কি করব, এটা আর এটার মধ্যে কমন নেব x, ঠিক আছে। এখানে আরও একটি x রয়ে গেল, তারপর প্লাস এখানে 3 হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে x আর 3 এর মধ্যে কমন আছে 1, তো এটাকে যদি কমন নেই তাহলে x প্লাস 3 এখানে ব্র্যাকেটের মধ্যে এসে যাবে, তারপর ইকুয়ালস টু হয়ে যাবে 0। তো এখানে x প্লাস 3 আর x প্লাস 3 থেকে আমরা একটি পেয়ারকে গ্রহণ করব, এই পেয়ার থেকে আমরা একটি x প্লাস 3কে নেব, ঠিক। আর তারপর আমাদের আছে একটি x প্লাস 1, তো এই দেখো ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম x প্লাস 3 ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়ালস টু হয়ে যাবে কি, x ইকুয়ালস টু হয়ে যাবে এখানে -3, ঠিক আছে। আর অন্যদিকে এই যে x প্লাস 1 এখানে আমরা x ইকুয়ালস টু পেয়ে যাব -1। তো এর থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে x ইকুয়ালস টু কত হয়ে গেল, x এর মান হয়ে গেল -3 আর -1। তো এটা অপশন সিতে রয়েছে, দেয়ারফর অপশন সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার, ঠিক আছে। চলো নেক্সট এবার আমরা দেখব পরবর্তী কোয়েশ্চেন। এখানে বাংলা থেকে একটি প্রশ্ন নেওয়া হয়েছে, দেখো নিচের কোনটি স্ত্রীলিঙ্গ, সূর্য, পৃথিবী, চাঁদ, শনি, এই চারটি শব্দের মধ্যে পৃথিবী কিন্তু স্ত্রীলিঙ্গ, ঠিক, তাই বি হয়ে যাবে শুদ্ধ উত্তর।
তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, দুষ্ট লোকটির শাস্তি হওয়া দরকার, এখানে বিশেষণ পদ কোনটি? দেখো বিশেষণ পদ মানে অ্যাডজেক্টিভ। তো দুষ্ট লোকটির শাস্তি হওয়া দরকার, এখানে লোকটির চরিত্র কেমন, লোকটিকে মডিফাই করছে দুষ্ট শব্দটি, যে লোকটি এ ধরনের, লোকটি ভালো নয়, দুষ্ট প্রকৃতির, তো দুষ্ট হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, মানে বিশেষণ, বি হয়ে যাবে তাই শুদ্ধ উত্তর। নেক্সট কোয়েশ্চেন চলো আমরা দেখব, দ্য গান্ধারা স্কুল অফ আর্ট এমফেসাইজড অন, গান্ধারা স্কুল অফ আর্ট কিসের উপর গুরুত্ব প্রদান করে বা এমফেসাইজ করে, ঠিক আছে। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন এ, ইন্ডিয়ান ম্যাটেরিয়ালস অ্যান্ড গ্রিক স্টাইল। এই গান্ধারা স্কুল অফ আর্ট ইন্ডিয়ান ম্যাটেরিয়াল আর গ্রিক স্টাইলকে বেশি গুরুত্ব প্রদান করে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট অ্যাবাউট আজান ফকির, আজান ফকির সম্পর্কে নিচের কোনটি ভুল, ইনকারেক্ট দেওয়া আছে, খেয়াল করবে। তো আজান ফকির সম্পর্কে অপশন এতে দেখো আছে, হি ওয়াজ অলসো নোন এজ হজরত শাহ মিরান, এটা শুদ্ধ, ওনাকে হজরত শাহ মিরান নামেও জানা যেত। অপশন বি, হি কেম টু আসাম ফ্রম ইরান, উনি ইরান থেকে আসামে আসেন না, এটা ভুল এবং এহাই হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন সি বলছে, হি সেটেলড ইন গড়গাঁও শিবসাগর, উনি শিবসাগর জেলার গড়গাঁওয়ে সেটেল করেছিলেন, ইহা সত্য। তারপর অপশন ডি আছে, হি কম্পোজড জিকিরস হুইচ হ্যাভ সিমিলারিটিস উইথ বরগেটস, দিস ইজ অলসো ট্রু, উনি কতগুলি জিকির সৃষ্টি করেছিলেন, রচনা করেছিলেন যা বরগীতের মতো, ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 18 দেখো, দ্য ফিলামেন্ট অফ অ্যান ইলেকট্রিক বাল্ব ইজ মেড অফ, ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট এটাকে কী দিয়ে তৈরি করা হয়? তো মনে রাখবে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টকে টাংস্টেন দিয়ে তৈরি করা হয়, ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার দেখো 19, দ্য ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন Government of India with the aim is to strengthen schools through community and private sector involvement in schools across the country is known as, তো নতুন যে সরকার একটি ইনিশিয়েটিভ লঞ্চ করেছে, যে ইনিশিয়েটিভের মাধ্যমে ভারত সরকার কি লক্ষ্যমাত্রা নির্ধারিত করেছে যে স্কুলের মধ্যে যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে আরও শক্তিশালী করে তৈরি করা হবে, ভালো করে উন্নত মানের বানানো হবে, এখানে থাকবে কমিউনিটির সাপোর্ট আর থাকবে প্রাইভেট সেক্টরের সাপোর্ট, এটাকে বিদ্যাঞ্জলি নাম দেওয়া হয়েছে, মনে রাখবে, ঠিক আছে। তো ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার দেখো 20, এ ধরনের যে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। হোয়াট ইজ দ্য রোল অফ ওয়ার্ল্ড ব্যাংক ইন এডুকেশন, আচ্ছা শিক্ষার মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংকের ভূমিকা কী? অপশন এ, টু প্রোভাইড ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর এডুকেশন প্রজেক্টস ইন ডেভেলপিং কান্ট্রিজ, ইয়েস দিস ইজ ট্রু, বিশ্ব ব্যাংকের কাজ হলো যে ডেভেলপিং কান্ট্রি অর্থাৎ উন্নয়নশীল দেশগুলির মধ্যে শিক্ষাকে আরও উন্নত মানের তৈরি করার জন্য যে অর্থ বরাদ্দ করা হয়, অর্থ বরাদ্দ করা, এটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের কাজ, তাই এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 21, what do you call the imaginary line that joins the north and south poles over the Greenwich Observatory of London? তো লন্ডনের যে গ্রিনউইচ অবজারভেটরি, গ্রিনউইচ মানমন্দির আছে, এই মানমন্দিরের যে নর্থ পোল আর সাউথ পোলকে মিলিয়ে যে একটি কাল্পনিক রেখা কল্পনা করা হয়েছে, এই রেখাকে কি বলা হয়? তো এটাকে বলা হয় দ্য প্রাইম মেরিডিয়ান, সি হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক। এবার কোয়েশ্চেন নাম্বার দেখো 22, হুইচ টাইপ অফ রক্স ইজ অলসো নোন এজ স্ট্রেটিফাইড রক্স, আচ্ছা কী ধরনের শিলাকে, রক্সকে স্ট্রেটিফাইড রক বা শিলা বলা হয়? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন বি, এটাকে বলা হয় সেডিমেন্টারি রক, ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার দেখো 23, হাউ মেনি বেসিক কম্পোনেন্টস আর দেয়ার ইন সয়েল, মাটির মধ্যে কতগুলি মৌলিক উপাদান পাওয়া যায়? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন সি 4, মাটির মধ্যে বেসিক কম্পোনেন্ট হিসাবে 4টি পাওয়া যায় কম্পোনেন্ট। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 24, হুইচ রিভার ইজ ওয়ান অফ দ্য মেইন নর্দার্ন ট্রিবিউটারি রিভার অফ দ্য ব্রহ্মপুত্র, তো ব্রহ্মপুত্রের মেইন নর্দার্ন, ঠিক আছে, নর্থ সাইডের উত্তর দিকে ট্রিবিউটারি বা উপনদী কোনটি? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন সি পুঁঠিমারি। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 25, হুইচ ডাইনাস্টি অফ এনশিয়েন্ট কামরূপা এস্টাবলিশড ইটস ক্যাপিটাল অ্যাট দুর্জয়নগর,
প্রেজেন্ট নর্থ গুয়াহাটি, মানে কোন রাজবংশের রাজারা কী করেছিল, কামরূপকে ক্যাপিটাল হিসাবে এস্টাবলিশ করেছিল। ঠিক আছে, তো এটাকে ওরা নাম দিয়েছিল কি, দুর্জয়নগরে ওরা কী করেছিল, রাজধানী কামরূপ থেকে কী করেছিল, বানিয়েছিল আর কি। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে পাল ডাইনেস্টি, পাল বংশের রাজারা এটা করেছিল। ঠিক আছে, এনসিয়েন্ট কামরূপের বা প্রাচীন কামরূপের পাল বংশের রাজারা দুর্জয়নগরকে, যা বর্তমানে নর্থ গুয়াহাটি নামে পরিচিত, এই দুর্জয়নগরকে তাদের ক্যাপিটাল বানিয়েছিল, রাজধানী বানিয়েছিল। ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার দেখো 26। আজ আমরা টোটাল 50 MCQ আলোচনা করব, মনে রাখবে। হুইচ ইজ নট অ্যান আর্কিওলজিক্যাল সোর্স, তো নিচের কোনটি একটি আর্কিওলজিক্যাল সোর্স নয়? কয়েন্স, ইনস্ক্রিপশন, রাইটিংস অফ ফরেন ট্রাভেলার্স, পেইন্টিংস। দেখো কয়েন্স, ইনস্ক্রিপশন, পেইন্টিংস এগুলি হলো কিন্তু আর্কিওলজিক্যাল সোর্স। রাইটিংস অফ ফরেন ট্রাভেলার্স যা আর্কিওলজিক্যাল সোর্স নয়, তাই সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 27। প্লিজ ভিডিওকে তোমরা লাইক করবে। হুইচ এম্পায়ার ওয়াজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ? তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, আর এই যুদ্ধের ফলস্বরূপে আমাদের যে ভারতবর্ষে কোন এম্পায়ার, কোন রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল? কোন রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল বলো? খিলজি, তুগলক, তো লোডি বা লোধি, মুঘল। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে মুঘল। মুঘলদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল আর ভারতীয় রাজাদের মধ্যে। পানিপথের এই যে 1526 খ্রিস্টাব্দের প্রথম যুদ্ধ, আর এই যুদ্ধের ফলস্বরূপে মুঘলরা ভারতবর্ষে তাদের রাজ্য, তাদের সাম্রাজ্য বিস্তারিত করতে সক্ষম হয়েছিল। তারপর দেখো এবার কোয়েশ্চেন নাম্বার 28। হু ওয়াজ দ্য মেইন প্রপাগেটর অফ ভক্তি মুভমেন্ট ইন আসাম? আসামে ভক্তি মুভমেন্ট, ভক্তি আন্দোলনের প্রধান বা জনক কে? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে শ্রীমন্ত শঙ্করদেব। ঠিক আছে, বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার দেখো 29। হুইচ পলিটিক্যাল পাওয়ার্স ওয়ার রুলিং ইন ডিফারেন্ট পার্টস অফ 13th century Assam at the same time as the Ahoms in Assam? তো আহোমরা 13th সেঞ্চুরিতে যখন আসামে বা শাসন কার্য পরিচালনা করিতেছিল, তখন কোন রাজনৈতিক শক্তি কাজ বা অ্যাক্টিভ ছিল? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ডি, বর্মন, তারপর শালাস্তম্ভ, তারপর পাল, তারপর কামতা। ঠিক, এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 30। হুইচ গভর্নর জেনারেল ইন্ট্রোডিউসড দ্য পলিসি অফ ডক্ট্রিন অফ ল্যাপস ইন ইন্ডিয়া? তো এই যে ডক্ট্রিন অফ ল্যাপস ইন ইন্ডিয়া, এই পলিসি কোন গভর্নর জেনারেল ইন্ট্রোডিউস করেছিলেন? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড ডালহৌসি এই পলিসিকে ইন্ট্রোডিউস করেছিলেন বা প্রথমবারের মতো শুরু করেছিলেন। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখো 31। হুইচ টাইপ অফ মিরর ইজ ইউজড বাই দ্য ডেন্টিস্ট টু সি এনলার্জড ইমেজ অফ টিথ? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন সি, কনকেভ মিরর। ডেন্টিস্টরা দাঁতের পিকচার বড় করে দেখার জন্য কনকেভ মিরর ইউজ করে থাকে। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখো 32। আপ টু হোয়াট এক্সটেন্ট পিএইচ ভ্যালু ক্যান বি মেজার্ড ইন এ পিএইচ স্কেল? তো এটা আমরা বেশ কয়েকবার ডিসকাস করেছিলাম, এর বিগত বছর আমরা যে ভিডিও বানিয়েছিলাম। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন বি, ফ্রম 0 to 14। পিএইচ স্কেলের রেট হলো কত? 0 থেকে 14। ঠিক, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 33। আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করছি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট দ্যাট মেজার্স দ্য ইন্টেন্সিটি অফ আর্থকুয়েক? আর্থকুয়েক মানে ভূমিকম্পের ইন্টেন্সিটি মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো মনে রাখবে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ। তাই সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 34। বাই হুইচ প্রসেস হিট ইজ ট্রান্সমিটেড ইন এয়ার? কোন পদ্ধতি প্রয়োগ করে হিটকে, ঠিক আছে, হিটকে, তাপকে এয়ারে, বাতাসে পরিণত করা হয়? তো এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ, এটাকে কনভেকশন বলা হয়। এবার কোয়েশ্চেন নাম্বার দেখো 35। হোয়ার ইজ দ্য গ্রেটেস্ট বায়োডাইভার্সিটি অন আর্থ ফাউন্ড? তো পৃথিবীর মধ্যে বা বিশ্বের মধ্যে কোথায় সবচেয়ে বৃহৎ জৈব বৈচিত্র্য পাওয়া যায়? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশান বি, অ্যামাজন রেইন ফরেস্ট ইন সাউথ আমেরিকা। ঠিক আছে,
আবার দেখো কোয়েশ্চেন নাম্বার 36, অন হুইচ ডেট ইজ ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্টস অবজার্ভ? বিশ্ব জঙ্গল দিবস বা বন দিবস কত তারিখে পালন করা হয়? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন সি 21 মার্চ। তারপর কোয়েশ্চেন নাম্বার 37, হুইচ ইজ দ্য এক্সাম্পল অফ ডিসপ্লেসমেন্ট রিয়াকশন? এখানে ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের কোনটি এক্সাম্পল? তো ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের এক্সাম্পল হলো অপশন এ তে ZnS প্লাস CuSO4 AQ। তারপর এটা হয়ে যাবে কি রিয়াকশন করার ফলস্বরূপে ZnSO4 ইন্টু AQ প্লাস CuS। ঠিক আছে, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 38, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ফিজিক্যাল চেঞ্জ? এ বি সি ডি অপশনগুলির মধ্যে কোনটি ফিজিক্যাল চেঞ্জের এক্সাম্পল? তো মেল্টিং অফ চকলেট এটা হলো ফিজিক্যাল চেঞ্জের এক্সাম্পল। ঠিক আছে, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 39, হুইচ ফ্যাক্টর ডাজ নট অ্যাফেক্ট দ্য রেট অফ ইভাপোরেশন? ইভাপোরেশন বাষ্পীভবনের রেটকে কোন ফ্যাক্টর প্রভাবিত করে না? সারফেস এরিয়া, উইন্ড, টেম্পারেচার, নান অফ দিস। দেখো এখানে এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, কেননা সারফেস এরিয়া, উইন্ড, টেম্পারেচার এগুলি কিন্তু ইভাপোরেশনকে এফেক্ট করে থাকে, প্রভাবিত করে থাকে। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার দেখো 40, হুইচ গ্যাস ইজ নট রেসপন্সিবল ফর দ্য গ্রিন হাউস ইফেক্ট? তো গ্রিন হাউস ইফেক্টের জন্য কোন গ্যাস দায়ী নয়, নট রেসপন্সিবল আছে, খেয়াল করবে। ঠিক আছে, তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ডি অক্সিজেন। দেখো গ্রিন হাউস গ্যাস নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এগুলি, অক্সিজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখো 41, হু চেয়ার দ্য কমিটি দ্যাট ড্রাফটেড NEP 2020? 2020-এর যে ন্যাশনাল এডুকেশন পলিসি এটা যে কমিটি ড্রাফট বানিয়েছে এই কমিটির চেয়ারম্যান কে? তো এই কমিটির চেয়ারম্যান হলেন ডক্টর কে কস্তুরীরঙ্গন। তো বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের শুদ্ধ উত্তর, কারেক্ট আনসার। ঠিক আছে, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 42, দ্য ওয়ার্ড ব্রেভ ক্যান বি ইউজড টু মিন? এখানে ইংলিশের কোয়েশ্চেন এসে গেছে। তো ব্রেভের সিনোনিম কি? ব্রেভ মানে সাহসী, স্ট্রং, কাওয়ার্ডলি, ফিয়ারলেস, এনার্জেটিক। তো ব্রেভ এর সিনোনিম হয়ে যাবে ফিয়ারলেস, যে ভয় পায় না। ঠিক আছে, যে ভয় পায় না তাকে বলা হয় ব্রেভ। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার এবার 43, দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড জেনারাস ইজ? জেনারাস এর বিপরীত শব্দ কি হবে? তো দেখো জেনারাস এর বিপরীত শব্দ হয়ে যাবে অপশন ডি সেলফিশ। ঠিক আছে, জেনারাস মানে উদার আর সেলফিশ মানে কৃপণ। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখো 44, when the teacher said রিয়া হ্যাড হিট দ্য নেইল অন দ্য হেড she meant? তো এই যে হিট দ্য নেইল অন দ্য হেড এটার অর্থ হলো উপযুক্তভাবে সঠিক কথা বলা। তো বি হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার, রিয়া হ্যাড সেড এক্স্যাক্টলি দ্য রাইট থিং। ঠিক, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 45, আইডেন্টিফাই দ্য কারেক্ট ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এখানে আমাদের কারেক্ট ভার্ব ফর্ম আইডেন্টিফাই করতে হবে। দ্য বয় ড্যাশ হিজ প্যান ইন দ্য প্লেগ্রাউন্ড। তো এখানে লুজ, লস্ট, লুজিং, লুজ থেকে হয়ে যাবে লস্ট, কারেক্ট আনসার। ঠিক আছে, দ্য বয় লস্ট হিজ প্যান ইন দ্য প্লেগ্রাউন্ড। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 46, হি সেড আই এম লার্নিং ফ্রেঞ্চ। দ্য কারেক্ট ফর্ম অফ দি ইনডাইরেক্ট স্পিচ ফর দিস সেন্টেন্স ইজ? তো এই যে হি সেড আই এম লার্নিং ফ্রেঞ্চ এটাকে যদি ইনডাইরেক্ট স্পিচে আমরা রূপান্তরিত করি তখন এটা হয়ে যাবে হি সেড দ্যাট হি ওয়াজ লার্নিং ফ্রেঞ্চ। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 47, দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস ফর্ম অফ দ্য সেন্টেন্স দে আর ওয়াচিং এ মুভি। দে আর ওয়াচিং এ মুভি এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস ফর্মে রূপান্তরিত করি তখন এটা হয়ে যাবে এ মুভি ইজ বিং ওয়াচড বাই দ্যাম। তারপর কোয়েশ্চেন নাম্বার দেখো 48, দিস হুইচ সেন্টেন্স কন্টেইনস অ্যান অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি? নিচের কোন সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির ইউজ হচ্ছে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, শি রেয়ারলি এট সুইটস। এখানে সে কখন মিষ্টি খায়? রেয়ারলি, কখনো কখনো। তো রেয়ারলি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 49, হুইচ সেন্টেন্স ইউজেস দ্য পাস্ট পারফেক্ট টেন্স টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল? তো
তো পাস্ট পারফেক্ট টেন্স কোন সেন্টেন্সে ইউজ করা হচ্ছে, যে অপশনে হ্যাড পাবে ওই অপশনে শুদ্ধ উত্তর হয়ে যাবে, কেননা পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড ইউজ হয়। আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর দ্য কেম। ঠিক আছে, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 50 অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড রিলাক্ট্যান্ট ইজ, রিলাক্ট্যান্ট শব্দের অর্থ কী, মিনিং সিনোনিম এই প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে। তো রিলাক্ট্যান্টের সিনোনিম হয়ে যাবে অপশানে হেজিটেন্ট। ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস, দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।